হ্যাঁ, ব্যাপারটি অনুমতি ছিল। আমি আগেই বলেছিলাম যে এখান থেকে পালাতে হবে। কাহিনী সেটিই ঘটছে। কর্স্ক অঞ্চলে যে অভিযান শুরু করেছিল, ইউক্রেনের 20টি ইউনিট এখানে সমন্বিতভাবে কাজ করছে। ইউক্রেনের খার্কিভ এবং দোনেৎস্ক থেকে এখানে সৈন্য আনা হয়েছিল। তাদেরকে গোলাবারুদও দিতে হয়েছে এবং ধারণা করা হচ্ছে ইউক্রেনের 20টি ইউনিটের মধ্যে কয়েকটি বিশেষ বাহিনীর সদস্যও রয়েছে এবং রাশিয়ার তরফ থেকে অভিযোগ করা হয়েছে সর্বশেষ এখানে আমেরিকার মার্সেনারি দেখা গিয়েছে যারা ইউক্রেনে ইউনিফর্মের মাধ্যমে কর্স্ক অঞ্চলে প্রবেশ করেছে। এটি প্রমাণিত এবং এ ব্যাপারে তারা যথোপযুক্ত ব্যবস্থা নেবে আমেরিকার বিরুদ্ধে। সর্বশেষ কাহিনী হচ্ছে গত 20 আগস্ট থেকে এখান থেকে প্রতিশোধমূলক হামলা গ্রহণের সিদ্ধান্তের পর যে হামলা চালানো হয়েছে রাশিয়ার যুদ্ধবিমান থেকে শুরু করে আত্মঘাতী ড্রোন এবং অন্যান্য সমরাস্ত্রের মাধ্যমে, তাতে ইউক্রেনীয় বাহিনী এখানে বিভিন্ন অঞ্চল থেকে পলায়ন শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনছেন এবং সত্যই শুনছেন। কর্স্ক অঞ্চলে বিভিন্ন অবস্থান থেকে ইউক্রেনীয় বাহিনী ছত্রভঙ্গ হচ্ছে এবং কোনো কোনো অঞ্চলে তারা আটক হচ্ছে, আবার কোনো কোনো অঞ্চলে তারা পালাচ্ছে। বন্ধুরা, আর একটা ব্যাপার এখানে সুস্পষ্টভাবে বলা দরকার, সেটি হচ্ছে পূর্ব থেকেই রাশিয়া অভিযোগ করে আসছিল এই অভিযানে আমেরিকার সরাসরি অংশগ্রহণ রয়েছে এবং এই ব্যাপারটি তারা নিশ্চিত করেছে কয়েকটি অবস্থার সিস্টেম পর্যালোচনা করে। এখানে কয়েকজন আমেরিকার মার্সেনারিকে দেখা গেছে তারা ইউক্রেনীয় আর্মব্যান্ড পরিধান করা ছিল। আমেরিকা অবশ্য নিজেদের তরফ থেকে তাদের সৈন্যদের বা তাদের অংশগ্রহণের ব্যাপারটি উড়িয়ে দিয়েছে। আমেরিকা যদি এখানে আসবে সেটি কখনোই স্বীকার করবে না। আমার কাছে মনে হয় ইউক্রেনের অভ্যন্তরে অবশ্যই ন্যাটো বা পশ্চিমা সৈন্য রয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন সুস্পষ্ট বলে দিয়েছেন এমন ধরনের কোনো অবস্থান চিহ্নিত হলে সেটি ধ্বংস করে দিতে। সেখানে যদি ন্যাটোর কোনো অবস্থান বা পশ্চিমাদের কোনো সৈন্যভিত্তিক অবস্থান বা সমরাস্ত্র ভিত্তিক অবস্থান থাকে সেটিকে যেন ডিস্ট্রয় করে দেওয়া হয়। মিস্টার পুতিনের এই নির্দেশের পর এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মিস্টার প্রেসিডেন্টকে জানানো হয়েছে। এখন একটা ফ্যাক্ট এখানে কাজ করছে। বলেছিলাম কার্স্কে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ইউক্রেনের। কতদূর পর্যন্ত তারা এখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কয়েকদিন পূর্বেই একটা নির্দিষ্ট অবস্থানে গিয়ে তাদের অগ্রগতি থেমে গেছে। এই অগ্রগতি আর সামনের দিকে যাচ্ছে না। এখন মিস্টার ভলোদিমির জেলেনস্কি গতকাল বলেছেন কার্স্কে আপাতত তাদের লক্ষ্য পূরণ হয়েছে। বন্ধুরা, লক্ষ্য পূরণ বলতে একটা ব্যাপার এখানে বিশ্লেষণ করে বোঝা যায় বা জানা যায়, আর তা হলো তাদের যে উদ্দেশ্য ছিল তারা এখানে শুধু অগ্রগতি অর্জন করবে, কিন্তু তাদের যখন অগ্রগতি থেমে গেছে ঠিক তখনই বলতেছে নিজের ব্যর্থতা ঢাকার জন্য লক্ষ্য পূরণ হয়েছে। যখন পেটের ভিতরে ঢুকে পড়া হয়েছে, এখন রাশিয়ান বাহিনী যে পরিমাণ আঘাত আনছে সেই আঘাতে এখানে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয় বলে আমার কাছে মনে হচ্ছে। এবং এই বক্তব্যটি বা এটি কতটুকুন সঠিক সময় বলে দেবে। শুধু আপনারা ধৈর্য নিয়ে আমাদের আপডেটগুলোর সাথে থাকুন। ইউক্রেনের পূর্ব ফ্রন্টে অবস্থানরত যে সকল সৈন্যরা এখন ফ্রন্ট লাইনে রাশিয়ার প্রচণ্ড আক্রমণের শিকার হচ্ছে, তারা মিস্টার প্রেসিডেন্টের সমালোচনায় ব্যস্ত এবং তারা বলছে এখান থেকে সৈন্য সরিয়ে নেওয়ার পর এখানে যে চাপ পড়েছে সেই চাপ সামাল দেওয়ার জন্য কোনো ব্যবস্থাই করা হয়নি। বন্ধুরা, এখন নিজেদের সৈন্যরাই মিস্টার প্রেসিডেন্টের অর্থাৎ ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করছেন। সর্বশেষ কার্স্কে অভিযানের পর থেকে জার্মান মার্ডার যান এবং আমেরিকার তৈরি স্ট্রাইকার যান এবং তাদের হিমার্স রকেট সিস্টেম এইগুলোকে প্রধান অস্ত্র হিসেবে ধরে নিয়ে বা হাম্বি যানগুলোকে প্রোটেকশন যান হিসেবে ধরে নিয়ে সেখানে প্রকাশ করে বা সেখানে প্রবেশ করে ইউক্রেনীয় বাহিনী। 6 আগস্ট থেকে এখনও পর্যন্ত প্রায় 51টির বেশি এই ধরনের যানকে ধ্বংস করে দিয়েছে রাশিয়া, যেটি ইউক্রেনের সামরিক ইকুইপমেন্টের ক্ষেত্রে বড় ধরনের একটি ক্ষতি এবং এই ক্ষতির পরিমাণ এত অল্প সময়ে আগে কখনো ঘটেনি। 20 তারিখ রাতে সেখানে অবস্থানরত একটি ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে টোটালি রাশিয়ান বাহিনী। তাদের সু-34 যুদ্ধবিমানের মাধ্যমে তারা সেখানে গ্লাইডাল হ্যাভি অর্থাৎ 1500 থেকে 3000 পাউন্ড ওজনের বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বা সেখানে হামলা করেছে। এর মাধ্যমে সেখানে অবস্থিত তাদের যে ঘাঁটিটি ছিল এবং তাদের যে যানগুলো ছিল পুরোপুরি ওয়াপড আউট হয়ে গেছে, একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সেখানে আর কিছু অবশিষ্ট নাই। এমন কয়েকটা হামলার মাধ্যমেই যখন তাদেরকে ধরাশায়ী করার দ্বারপ্রান্তে চলে এসেছে, মোটামুটি তখনই ইউক্রেনের এমন কিছু দুঃসংবাদ আসলো যেটির জন্য মূলত এই হামলাটি কতটুকু কার্যকর বা কতটুকু যৌক্তিক ছিল সেটি নিয়ে প্রশ্ন আসতে শুরু করেছে। দোনেৎস্ক অঞ্চলে একেবারে 2টি শহর দখলের দ্বারপ্রান্তে ঢুকে গেছে রাশিয়ান বাহিনী এবং সে সকল অঞ্চলগুলোর বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। এক কথায় ইউক্রেনের পূর্বাঞ্চলের সামরিক পরিস্থিতি এই মুহূর্তে প্রচণ্ড নাজুক ইউক্রেনের জন্য। এই নাজুক অবস্থা কিভাবে উত্তরণ ঘটানো যায় সে ব্যাপারেও তাদের কাছে কোনো সদুত্তর নেই।
অর্থাৎ পূর্বাঞ্চলে বা ইস্ট ফ্রন্টে যে সকল সৈন্যরা এখন যুদ্ধ করছে, তারা সৈন্য দিয়েছেন, তারা অস্ত্র দিয়েছেন, এগুলো দেওয়ার পরে রাশিয়ান বাহিনী তাদের উপরে হামলার মাত্রা পূর্বের তুলনায় আরও বেগবান করেছেন। এখন তারা পূর্বাঞ্চলে ঢুকে পুরো দোনেৎস্কে সম্ভবত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন, যেটি এইখানে অবস্থানরত বা এখানে যুদ্ধরত সৈন্যদের জন্য একটা পেইনফুল ব্যাপার। আর এই কষ্টদায়ক এবং পেইনফুল ব্যাপার তখন আরও পেইনফুল হয়ে যায় যখন মূল উদ্দেশ্যটি সাধনের জন্য আপনি ত্যাগ স্বীকার করেছেন এবং সেই ত্যাগ শেষ পর্যন্ত যখন ব্যর্থতায় পর্যবসিত হয়। ব্যাপারটি বোঝেননি, আমি বুঝিয়ে দিচ্ছি, শুধু আমাদের সাথে থাকুন, ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকুন। আরও কয়েকটি দুর্দান্ত বিষয় এখানে আসবে, কিভাবে ইউক্রেনীয় বাহিনী কার্স্ক অঞ্চল ছেড়ে পালাচ্ছে। বন্ধুরা, এই পলাফলির ব্যাপারটি ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত এখানে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক যে বড় ধরনের একটি প্রতিরোধ এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা তৈরি করতে না পারবে। শুধুমাত্র অফেন্সিভ ব্যবস্থা বা আক্রমণাত্মক ব্যবস্থায় থেকে তারা যে ধরনের ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে, এটি শেষ পর্যন্ত তাদের রক্ষা করতে পারবে না। আপনারা মোটামুটি নিশ্চিত থাকেন এখান থেকে এই পলাপলির ব্যাপারটি শেষ পর্যন্ত তাদের শেষ ধ্বংস ডেকে আনার সম্ভাবনা তৈরি করতে পারে। সেটি আপনাদের সাথে আলোচনা করব ভিডিওর শেষ প্রান্তে। এখন একটু বলে নিতে চাই, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আপনারা যারা আমাদেরকে দেখে থাকেন এবং নিয়মিত দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, শেষ পর্যন্ত এই ধরনের এবং গুরুত্বপূর্ণ রিসার্চমূলক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের সমর্থন করেন, আপনাদের ঋণ পরিশোধের ভাষা আমাদের জানা নেই, তবে আমরা এটুকুন বলতে পারি আপনাদের দারুণ দারুণ ভিডিও দিয়ে সেই ঋণ কিছুটা হলেও পরিশোধ করার চেষ্টা করব। ইউক্রেনের একজন ফ্রন্টলাইনের সৈন্য তার সাক্ষাৎকারে জানিয়েছেন যে তারা যে সমস্যায় ভুগছেন এর অন্যতম কারণ হলো দনেৎস্ক এবং খার্কিভ থেকে সৈন্য নেওয়া হয়েছে এবং সমরাস্ত্র বা গোলাবারুদ নেওয়া হয়েছে। এ কারণে তারা এখন প্রয়োজনীয় গোলাবারুদ, বিশেষ করে কামানের গোলার অভাব প্রচণ্ডভাবে অনুভূত হচ্ছে। আমি পূর্বে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম এই কার্স্ক অঞ্চলের যুদ্ধই মূলত এই যুদ্ধের ভিত্তি গড়ে দেবে। এখানে যদি ইউক্রেন শেষ পর্যন্ত পরাজিত হয় তারা প্রচুর পরিমাণে পরাজয়ের স্বাদ পাবে এবং সেই পরাজয় যে কোথায় গিয়ে ঠেকবে এটি এখনও পর্যন্ত অনুধাবন করা সম্ভব নয়। আর এখানে যদি রাশিয়াকে তারা চেপে ধরতে পারে খুব ভালো করে, বিশেষ করে অন্য অঞ্চলগুলোতেও তারা প্রতিরোধ গড়ে তুলতে পারে, তাহলে হয়তো নতুন করে ভাবতে পারে মিস্টার ভ্লাদিমির পুতিন। তবে সেই সম্ভাবনা যে একেবারেই নেই সেটি স্পষ্ট করে বোঝা যায় তার সহকারী ইউরি উখাকপের কথায়। বন্ধুরা, মিস্টার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ইউরি উখাকপ গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন যে এই মুহূর্তে ইউক্রেনের সাথে আলোচনায় বসার মিস্টার ভ্লাদিমির পুতিনের কোনো ইচ্ছাই নাই। মিস্টার ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে কার্স্কে প্রতিশোধমূলক হামলা এবং দোনেৎস্ক অঞ্চলে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ নেওয়ার এই দুটি প্রক্রিয়ায় তিনি ব্যস্ত রয়েছেন। আর কার্স্কে প্রতিশোধমূলক হামলার মাধ্যমে আমরা অতিমাত্রায় আত্মবিশ্বাসী। অবশ্যই আমার মনে হয় কার্স্কে প্রতিশোধমূলক হামলার মাধ্যমে রাশিয়া আরও বেশি আত্মবিশ্বাসী হবে, কারণ এখানে যে পলায়নের ঘটনা ঘটছে, এখানে যে ডিফেটের ঘটনা ঘটছে এবং এখানে যে রিভেঞ্জের ঘটনা ঘটছে সেটি সবই রাশিয়ার পক্ষে যাচ্ছে। বন্ধুরা, এরই মধ্যে ইউক্রেন চরম এক হামলা চালিয়েছে সম্পূর্ণ রাশিয়া জুড়ে, তার অধিকাংশই রাশিয়া ঠেকিয়ে দিয়েছে। এই প্রথমবারের মতো একটি আত্মঘাতী ড্রোনের ঝাঁক ইউক্রেন থেকে নিক্ষেপ করা হয়েছিল রাশিয়ার মস্কো থেকে শুরু করে বিভিন্ন শহরে। বন্ধুরা, এক অঞ্চলেই তারা 43টির মতো আত্মঘাতী ড্রোন ফেলে দিয়েছে, অন্য জায়গায় ফেলেছে 13টির মতো। এভাবে প্রচুর পরিমাণে আত্মঘাতী ড্রোন ফেলার পরেও কয়েকটি অঞ্চলে এই আত্মঘাতী ড্রোনের আঘাতে প্রায় 17 জনের কাছাকাছি মারা গেছে। আর এরপরই হুঙ্কার ছেড়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিন, চরম হুঁশিয়ারি দিয়েছেন প্রতিশোধমূলক হামলা এমনভাবে করা হবে যেটি তাদেরকে ধূলিসাৎ করে দেবে। বন্ধুরা, তারপর সম্ভবত কার্স্ক অভিযান এবং এখানে ইউক্রেনের সমগ্র অঞ্চল জুড়ে আবার ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে এবং এই ক্ষেপণাস্ত্র হামলায় টার্গেট করা হয়েছে সম্ভবত তাদের জ্বালানি এবং সামরিক অবকাঠামোগুলোকে আবারও, এবং এই ধরনের হামলার মাধ্যমে ইউক্রেনকে চরম মূল্য দিতে হবে, এর বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, ইটালির প্রেসিডেন্ট ইতিমধ্যে ইউক্রেনের এই ধরনের হামলার বিরোধিতা করেছেন এবং তিনি বলেছেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে। এটি নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের দিব। তবে সর্বশেষ যেটি বলে নিতে চাই সেটি হচ্ছে ইউক্রেন এই মুহূর্তে সামগ্রিক বাস্তবতার যে অবস্থা শুরু হয়েছে সেটি যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে মিস্টার ইউরি উখাকপ যে বক্তব্য দিয়েছেন
মিস্টার ভ্লাদিমির পুতিনের আপাতত যুদ্ধ নিয়ে কোনো আলোচনায় বসার ইচ্ছা নাই। যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ করার ক্ষেত্রে তার পূর্বের যে 4 দফা প্রস্তাব সেটি বহাল আছে এবং এই প্রক্রিয়াটি পরিবর্তন হবে নাকি আরও কোনো কিছু সংযোজিত হবে সেটি নির্ভর করবে বর্তমানে তুরস্কের যুদ্ধ পরিস্থিতি ভবিষ্যতে কোন পর্যায়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? আমি পূর্বে যে কথাটি বলেছিলাম, অর্থাৎ তুরস্ক নির্ধারণ করবে যে কোথায় কোনভাবে যুদ্ধবিরতি হবে না নতুন করে রাশিয়া তার মত বদলাবে। তবে বর্তমান যে আবহাওয়া বা বর্তমানে যে সিনারিও দেখা যাচ্ছে সেটির মাধ্যমে এটি স্পষ্ট হচ্ছে আস্তে আস্তে এখানে ইউক্রেনের জন্য আপাতত কোনো আশার আলো আছে বলে আমার কাছে মনে হয় না। মিস্টার ভ্লাদিমির পুতিন তার সামরিক সক্ষমতা যে পর্যায়ে রয়েছে এবং পারমাণবিক অস্ত্র হাতে নিয়ে তিনি বেঁকে গিয়ে যুদ্ধে পরাজয় স্বীকার করবেন আমার কোনোদিনও বিশ্বাস হয় না। ইউক্রেনের কার্স্কে যে অঞ্চলটি দখল করার ব্যাপারে বলা হচ্ছে এটি স্বাভাবিক কোনো দখলদারিত্ব নয়। এটি বিভিন্ন অবস্থান থেকে আর্টিফিশিয়ালি সৈন্য এনে এমনভাবে একটি দল তৈরি করা হয়েছে, একটি জোরালো দখল প্রক্রিয়া। এটি স্বাভাবিক দখল প্রক্রিয়া নয়। আপনি যখন এভাবে ইম্পোস্ট করবেন দখলের ক্ষেত্রে তখন বিভিন্ন জায়গায় আপনার স্যাক্রিফাইস করতে হবে, আর সেই স্যাক্রিফাইস ইতিমধ্যে করা শুরু হয়েছে দোনেস্ক অঞ্চলে। অর্থাৎ স্বাভাবিক দখলদারিত্ব ধরে রাখা যায়, আর্টিফিশিয়ালি দখলদারিত্ব ধরে রাখতে হলে এমন মূল্য চোকাতে হয় এভাবে পালানোর মাধ্যমেই। শেষ পর্যন্ত কী মনে হয়, এখানে কি তাদের কোনো ফলাফল আসবে? ধন্যবাদ।